অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যত কম থাকবে ততই ভালো, এপিকে বললেন ডক্টর ইউনূস। সংস্কারের গতির উপর নির্ভর করছে নির্বাচন। দেশে আর যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে বললেন তারেক রহমান। ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্ব প্রতিষ্ঠার আহ্বান। বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান। এবং মা পরপারে বাবা কারাগারে, নবজাতক 2 বোনকে নিয়ে দিশেহারা গোপালগঞ্জের শিশু সাজ্জাদ, দেখভালের নির্দেশ আদালতের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। ডক্টর ইউনূস আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন দেয়া হবে। আগামীতে আর কোনো ব্যক্তি যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি হোটেলে ৩১ দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। রাজধানী একটি হোটেলে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। The fascist chief Sheikh Hasina had to leave the country. এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ। বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশও এর একটি অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। এ সময় তিনি প্রতিহিংসা রাজনীতিতে না জড়িয়ে সহিংসতা এড়িয়ে চলতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। আমরা সবাই জানি বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, সেই সময় দেওয়া হয়েছে। তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ গঠনে গণমাধ্যমকে নিরপেক্ষ এবং গতিশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়ে প্রতিবাদ জানানো হবে। প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রচার করা মিথ্যা তথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মামলায় অনেক নির্দোষকে আসামি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি এমন মামলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মানে স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য
এটা কোনো অবস্থায় কাম্য না। শুধু আপনি একটা কথা না, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে। গত 1 মাস আগে জন্ম নেয় 13 বছরের শিশু সাজ্জাদ মোল্লার যমজ বোন। এর 1 সপ্তাহ পরই তার মায়ের মৃত্যু হয়। গত সপ্তাহে রাজনৈতিক মামলায় কারাবন্দী হন দিনমজুর বাবা জামাল মিয়া। এমন অবস্থায় দুগ্ধপোষ্য 2 বোন সহ 3 বোনকে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন পার করছে সাজ্জাদ গোপালগঞ্জের কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার বড় ছেলে ও স্থানীয় MM খান উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। প্রতিনিধি ইমরান হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিকুল ইসলাম। 2 সন্তানকে জন্ম দিয়ে মারা গেছেন স্ত্রী। সদ্যজাত 2 সন্তানকে নিয়ে দুচোখে যখন আধার, ঠিক তখনই কারাগারে বন্দী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামাল মিয়া। মাকে হারিয়ে ও বাবা গ্রেপ্তার হওয়ায় সদ্যজাত 2 বোনকে নিয়ে অথৈ সাগরে ছোট 2 ভাই বোন। কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে সাথী বেগম যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার 6 দিন পরই পরপারে পাড়ি জমান। এরপর শুক্রবার তার স্বামী জামাল মিয়াকেও হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে। আমি কোনো অবস্থায় নাই, আমি যে ক্যাম্পারে পালবার মানুষ আর বাপের তো নিচে লাগু নিয়ে যান, আমার কোনো দাবি নেই। আমি কিভাবে পালবো? আমার স্যারের কোনো কেস নেই, মামলা নেই। কাল আজকে আমাকে লাগে যাবে, সকালে আসছে নিয়ে গেছে। সদ্য জন্ম নেওয়া 2 বোনকে নিয়ে বিপাকে পড়েছেন 13 বছরের শিশু সাজ্জাদ মিয়া ও 7 বছরের বোন ফারিয়া। ছোট 3 বোনকে নিয়েই অথৈ সাগরে নিমজ্জিত হয় সাজ্জাদ। সদ্যজাত 2 বোনকে দেখাশোনা করছেন নানি ও দাদি, আর এলাকাবাসীর সহযোগিতায় চলছে এখন সাজ্জাদের পরিবার। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের প্রতি আহ্বান প্রতিবেশীদের। হতদরিদ্র সাধারণ দিনমজুর, কোথায় ঘোনাঘোরা মামলা হয়েছে, মারামারি হয়েছে, সেইখানে কোটালীপাড়া চিত্রাপাড়া গ্রামের সাধারণ একজন দিনমজুর জামাল মিয়া ধৈর্য নিয়ে জেল হাজতে প্রেরণ করে মারার মামলা দিয়া, এটা খুবই নিন্দনীয়। এর আমরা তীব্র নিন্দা জানাই। যে মামলাটা তার ঢুকাইতে হয়েছে, তখন যে ঘোনাপাড়া যে মার্ডারটা হয়েছে তখন থেকে বাসায় ছিল, সে বরিশাল তার স্ত্রী নিয়ে দৌড়াদৌড়ি করছে। তো সে কিভাবে এই মামলায় ঢুকাইলো? 17 তারিখ করে আমাকে এটা করছে। আর এই বাচ্চাকে কিভাবে আছেন? যদি আপনারা এটা কোনো কিছু না করেন তো বাচ্চাকে নিয়ে যান আপনারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। এদিকে এই শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সমাজসেবা অধিদপ্তর ও গোপালগঞ্জের ডিসিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালতে এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার নাজিয়া কবির ও ব্যারিস্টার সিফাত মাহমুদ শুভ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান, সাজিয়া আফরিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে আদালতে আদেশের কথা সংশ্লিষ্টদের জানিয়ে দিতে বলা হয়েছে। দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক ইনাম। আজ রাজধানীর খিলগাঁওয়ে 75 নং ওয়ার্ড দক্ষিণ শাখা যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক MM গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, 75 নং ওয়ার্ড দক্ষিণ শাখা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত আলী ও সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা নেতাকর্মীদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এদেশের জনগণ কোন অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারের অধীনে থাকতে চায় না। এদেশের জনগণ একটি নির্বাচিত সরকার চায়। তারা জনগণ সেজন্য উদ্গ্রীব হয়ে বসে আছে কখন ধানের শীষে ভোট দিবে। আমরা বলতে চাই, দীর্ঘ 17 বছর আন্দোলনের মাধ্যমে যেহেতু আমরা মাফিয়া সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রত্যাশা করি, খুব বেশি দিন আপনাদেরকেও আমরা সহ্য করতে পারবো না।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে রয়েছেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তবে দ্রুতই এমন পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। দুপুরে খাদ্য অধিদপ্তরের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। গত বছর সরকার ধান কিনেছিল 30 টাকায়, এবছর কেনা হবে 33 টাকায়। চাল 44 টাকা থেকে বাড়িয়ে 47 টাকায় সংগ্রহ করা হবে। ঝুঁকি এড়াতে 1.5 লাখ টন খাদ্য আমদানির এলসিও খোলা হয়েছে বলে জানান তিনি আরও বলেন, এবার কৃষক যেন ধানসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় সেই বিষয়টিও সরকার নিশ্চিত করবে। আমদানি করা বিদেশি নিম্নমানের পণ্য ব্যবহার না করে দেশীয় উৎপাদিত পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত বক্তারা দেশীয় পণ্য ব্যবহারের পাশাপাশি বিদেশি নিম্নমানের পণ্য আমদানি না করার আহ্বান জানান। বাজারে যেভাবে আমরা বহির্নির্ভরতার মধ্যে আছি তাকে সাবস্টিটিউট করে অভ্যন্তরীণ অত্যন্ত বিশ্বমানের কসমেটিক তৈরি করে আমরা পার্টিকুলারলি স্কিন কেয়ার কসমেটিক্সের কথা আজকে আলোচনায় এসেছে, তেমন বিশ্বমানের পণ্য তৈরি করে আমাদের দেশের চাহিদা মেটাবো এবং যদি সম্ভব হয় আমরা বিদেশে রপ্তানি করব। সিউডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। প্রকৃতিতে এখন ঋতু বদলের আয়োজন। আশি করছে শীত, জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই সময়ে কিছু কিছু রোগের প্রকোপ দেখা দেয়, তাই শীত আসার আগেই এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম রলি। দূর্বাঘাসের মাথায় শিশির বিন্দু, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা জানিয়ে দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। এই সময় সর্দি জ্বর কাশি প্রায় সকল ঘরে ঘরে। সিজনাল ফ্লু যেটা থেকে হালকা কাশি, তারপরে তোমার একটু জ্বর সর্দি, কোনো কোনো অবস্থায় গলা ব্যথা, সেটা হালকা অবস্থায় যদি একটু নিজেরা ঘরেই আমরা টেক কেয়ার করতে পারি, এতে তখন ঠান্ডা পানি না খেতে কোল্ড অ্যালার্জিও বলে, ডাস্ট অ্যালার্জিও হয়। নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা এজমা, অ্যালার্জি, চৌকুঠা, খুশকি, খোসপাসরা প্রভৃতিরও প্রকোপ এই সময় বেশি দেখা দেয়। এই সময়টা ডাস্ট অ্যান্ড কোল্ডই আমাদেরকে মেইনলি ট্রাবল দেয়। এই সময়টা কিন্তু মাস্ক ব্যবহার করাও ভালো, কারণ এই সিজনাল অ্যালার্জি যেগুলো হয় সবই ভাইরাল ইনফেকশন। এমনকি খুব দুর্বল কোভিডও এখন এই ধরনের সিজনাল ইনফেকশন আকারে আমাদের মধ্যে দেখা দিতে পারে। ঠান্ডা এবং ডাস্ট থেকে নিজেকে রক্ষা করার তো একটা ব্যাপার আছেই, তার সাথে একটু ফলমূল বা ভিটামিন খাওয়া, বিশেষ করে বাচ্চাদের জন্য, সেগুলো কিন্তু খুব কাজে লাগে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এই ধরনের সংক্রমণ বেশি হয়ে থাকে। তাই এই ধরনের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd-তে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যত কম থাকবে ততই ভালো, এএফপি-কে বললেন ডক্টর ইউনূস। সংস্কারের গতির উপর নির্ভর করছে নির্বাচন। দেশে আর যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে বললেন তারেক রহমান। 31 দফার আলোকে জনগণের ক্ষমতার অংশীদারিত্ব প্রতিষ্ঠার আহ্বান। বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান।
এবং মা পরপারে বাবা কারাগারে নবজাতক 2 বোনকে নিয়ে দিশেহারা গোপালগঞ্জের শিশু সাজ্জাদ দেখভালের নির্দেশ আদালতের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।